বিশাল নামের এই ছেলেটা একদিন কাজের সূত্রে ট্রেনে উঠে দেখা পায় এক সুন্দরী মেয়ের। নিজের স্ত্রী এবং ফুটফুটে বাচ্চা মেয়েটার কথা ভুলে বিশাল সেই অজানা মেয়েটার প্রতি আকৃষ্ট হতে থাকে। মেয়েটাও নিজের বিবাহিত জীবনের টানাপোড়েন আর একাকিত্ব দূর করার জন্য বেছে নেয় বিশালকে। দুজনেই ডুব দেয় ভালোবাসার এমন এক সাগরে যার অতলে কি আছে সেটা কারো জানা ছিল না। হঠাৎ এক ব্ল্যাকমেলারের ফাঁদে পড়ে এলোমেলো হতে শুরু করে দুজনের জীবন। তবুও তারা একসঙ্গে লড়াই চালিয়ে যেতে থাকে, কিন্তু সেই লড়াইয়ের পরিণতি যে কি হতে পারে সেটা বিশাল কখনো কল্পনাও করেনি। কি এমন হয়েছিল তার সাথে, আর কেনই বা তাদেরকে ব্ল্যাকমেল করা হয়েছিল সেটাই জানবো 2007 সালে মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ সাসপেন্স থ্রিলার মুভি দ্য ট্রেন এর গল্প থেকে। গল্পের শুরুটা একটু অ্যাভারেজ মনে হলেও শেষটা আপনার কল্পনাকেও হার মানাবে। তাই চলুন এখন আর কথা না বাড়িয়ে আমি মিস বাংলা এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গলি আজকের গল্পের মূল চরিত্রে আমরা দেখতে পাই অ্যাড এজেন্সিতে কর্মরত বিশাল দীক্ষিতকে। স্ত্রী অঞ্জলি এবং 5 বছরের মেয়ে নিকিকে নিয়ে ব্যাংককে ছিল তার সংসার। বাকি সবকিছু 8-10টা সাধারণ মানুষের মতো হলেও বিশাল আর অঞ্জলির জীবনের সবচেয়ে বড় চিন্তার কারণ ছিল তাদের একমাত্র মেয়ে নিকির অসুস্থতা। ডায়াবেটিস এবং কিডনি জটিলতায় ভুগছে সে। কিডনি ট্রান্সপ্লান্টের জন্য প্রয়োজন অনেক টাকার, যার সেভিংসের জন্য দুজনেই কাজ করে যাচ্ছে। লাইফের এত স্ট্রেসের প্রভাব পড়ছে তাদের দাম্পত্য জীবনেও। অঞ্জলির ভাষ্য মতে বিশাল আর তার জীবনের মাঝে একটা অদৃশ্য কাচের দেওয়াল তৈরি হয়ে গেছে। তারা একে অপরকে তো দেখছে, কিন্তু হৃদয় দিয়ে অনুভব করতে পারছে না। প্রতিদিনকার একঘেয়ে জীবন, ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাওয়া দাম্পত্য জীবন আর মানসিক একাকিত্বে সে ছিল ভীষণভাবে ক্লান্ত। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই প্রতিদিনকার মতোই বিশাল অফিসে যাওয়ার জন্য ট্রেনে চড়ে বসে। সিটে বসে পেপারে ক্রসওয়ার্ড সলভ করার সময় উল্টো পাশে বসা নিউজ পেপার পড়তে থাকা একজনের দিকে তার দৃষ্টি আটকে যায়। এমন সময় সেখানে টিকিট চেকার আসে। বিশালের কাছে টিকিট চেক করতে আসলে দেখা যায় তার কার্ডের এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে। এজন্য বিশালকে টিকিটের জন্য টাকা পে করতে বলা হয়। দুর্ভাগ্যবশত তার মানিব্যাগে কোনো টাকাই ছিল না। টাকা না থাকার বিষয়টা আর অফিসে দেরি হয়ে যাচ্ছে বলে রিকোয়েস্ট করলেও নাছোড়বান্দা টিকিট চেকার সেটা মানতে নারাজ। টাকা পে করতে হবে, নতুবা ট্রেন থেকে নেমে যাওয়ার কথা বললে টিকিটের টাকা দিয়ে সাহায্য করে পর্দায় এন্ট্রি নেয় আমাদের মুভির নায়িকা রোমা কাপুর। আর এভাবেই নাটকীয়ভাবে বিশালের সঙ্গে রোমা কাপুরের দেখা হয়। হেল্প করার জন্য ধন্যবাদ জানিয়ে পরের স্টেশনে নেমে এটিএম থেকে টাকা উঠিয়ে ব্যাক করে দেওয়ার কথা বলে রোমা টাকার পরিমাণ অল্প বলে মানা করে দেয়। কিন্তু বিশাল জানায় লোন তো লোনই, আর সেটা পরিশোধ না করে মনের উপর বোঝা নিয়ে সে থাকতে চায় না। তখন রোমা মজা করে বলে পরের বার দেখা হলে সে টাকা নিয়ে নেবে, তবে তাও হতে হবে 9.5% ইন্টারেস্ট এবং 10% হ্যান্ডেলিং ফি সহ। বিশাল হেসে জবাব দেয় ক্যালকুলেট করাটা তার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। রোমা প্রতিউত্তরে জানায় যে সমস্যা হবে না, কারণ এটাই তার কাজ। সে এইচবি ফাইন্যান্সে ফাইন্যান্সিয়াল কনসালট্যান্ট হিসেবে যুক্ত আছে। পরবর্তীতে তাদের গন্তব্যস্থল পৌঁছলে যে যার পথে চলে যায়। বিশাল তার অফিসে এলে আমরা দেখতে পাই তার কলিগ এবং এই মুভির কিছুটা ফানি ক্যারেক্টার চার্লিকে। সে অফিস ওয়ার্কের পাশাপাশি একজন ক্রিকেট খেলার জুয়ারি। বিশাল এবং চার্লির ফানি কনভারসেশনের মাঝেই অফিসের বসের থেকে তাদের কাছে কল আসে। বিশালকে ডাকা হয় কনফারেন্স রুমে। সেখানে গিয়ে বিশাল তার উপস্থিত বস সুধীর আর ক্লায়েন্ট মিসেস নাদিয়াকে তার বানানো অ্যাডের ব্যাপারে অ্যাপ্রোচ করতে থাকে। কিন্তু তার কথার মাঝে তাকে থামিয়ে নাদিয়া জানায় যে সে অ্যাড দেখেছে, কিন্তু এবারও সে হতাশ, কারণ এই কনসেপ্টের কিছুই সে বুঝতে পারেনি। সে যেমন চাচ্ছে বিশাল তার কিছুই ডেলিভার করতে পারছে না। তাই সে বিশালকে কিছুটা ব্রেক নিতে সাজেস্ট করে, যাতে করে তার ভেতরে জিনিয়াস হওয়ার যে ইলিউশনটা আছে সেটা থেকে সে বের হয়ে আসতে পারে। এতে করে বিশাল অনেক ইনসাল্ট ফিল করে। সে রাগের স্বরে জবাব দেয় যে এই ইলিউশন আর কনফিউশনের মাঝে মিসেস নাদিয়াই আটকে আছে। তাই তো সে নিজেই জানে না সে আসলে কি চায়। এই অ্যাড এজেন্সিতে 10 বছর টিকে থাকা বিশাল এমন কনফিউজড ক্লায়েন্ট কখনো দেখেনি। সুধীর তখন বিশালকে থামিয়ে দিলে সে তার ডেস্কে ফিরে যায়। কিছু সময় পর সুধীর বিশালের কাছে আসে আর তাকে জানায় যে মিসেস নাদিয়াকে এভাবে ইনসাল্ট করাটা তার একদমই উচিত হয়নি। সে একজন ক্লায়েন্ট যে কিনা এত টাকা পরিশোধ করছে। একটু থেমে সুধীর আবার বলে বেশ কিছু মাস ধরে বিশালকেও তার কাজে পুরোপুরি ফর্মের বাইরে মনে হচ্ছে। তার মাঝে কোনো কিছু মিসিং মনে হচ্ছে। তার মেয়ের অসুস্থতার জন্য তার মাঝে যে অস্থিরতা দেখা যাচ্ছে, আর সেটা যে তার শত হাসি আর কথা বলার মাধ্যমে আড়াল করার ব্যর্থ প্রয়াস চালাচ্ছে, তার সবকিছুই ধরা যাচ্ছে। আর এটা তার কাজের মধ্যেও ইফেক্ট ফেলছে। আর এটাই তো অ্যাডভার্টাইজিং জগতের জন্য ভয়াবহ। এখানে একবার ভুল করলে তার শোধরাবার জন্য দ্বিতীয় চান্স বলে কিছুই থাকে না। বিশালকে এ ব্যাপারে ভেবে দেখতে বলে সুধীর চলে যায়। সারাদিনের অফিস শেষে ক্লান্ত হয়ে বিশাল বাসায় ফিরে এলে অঞ্জলি এত লেট হওয়ার কারণ জানতে চায়। আর বিশাল তখন নাদিয়া এবং সুধীরের ওপর থাকা ক্ষোভটা তার উপর ছেড়ে দেয়।
আঞ্জলি তাকে থামিয়ে দিয়ে বলে অফিসের টেনশন বাসায় না আনতে, সব প্রফেশনে এমন কিছু সমস্যা হয়ে থাকে। এরপর তাকে খাবার গরম করে খেয়ে নিতে বলে। সে একটু বাইরে বের হচ্ছে। আঞ্জলি কোথায় যাচ্ছে তার উত্তরে সে জানালো প্যারেন্টস টিচার অ্যাসোসিয়েশনের মিটিংয়ে, যেটা কিনা বিশালের রিমাইন্ডারে রাখার কথা 15 দিন ধরে। আঞ্জলি সেটা নোট করে বিশালের চোখের সামনেই রেখেছিল। সবশেষে আঞ্জলি আক্ষেপ করে বলে সে তো শাওয়ারের পর টাওয়াল না নেওয়ার মতো তুচ্ছ ব্যাপারগুলো ভুলে যায়, কিন্তু বিশাল সে তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোও ভুলে যাচ্ছে। আঞ্জলি চলে যাওয়ার পর একাকী বসে থাকা বিশালের মনে হয় আসলে কি তার ভেতরকার ওই মানসিক অস্থিরতাই তার জীবনের গতিপথ চেঞ্জ করে দিচ্ছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই বাবা আর তার মেয়ের এক আবেগঘন মুহূর্ত। পড়ানোর ফাঁকে নিকি আর তার পাশে অবিরাম চলতে থাকা ডায়ালাইসিস মেশিন দেখিয়ে তার বাবার কাছে জানতে চায় যদি কখনো এই মেশিনটা নষ্ট হয়ে যায় তখন কি সেও মরে যাবে। বিশাল মেশিনের সুইচ অফ করে দেখায় যে এতে কিচ্ছুই হবে না, তার জীবনে তার বাবা থাকা অবস্থায় তার কিছুই হতে দেবে না। অন্ধকারে একা বসে বিশালের তার মেয়ে নিকির বলা কথাগুলো খুব মনে পড়তে থাকে। রাতের এই নির্জনতা, বাস্তবতার কাছে নিজের অসহায়ত্ব যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিছু। আঞ্জলি এসে বিশালের চোখে পানি দেখে কি হয়েছে তা জানতে চাইলে বিশাল জানায় তার ভেতরে সবকিছু আসলেই কেমন যেন এলোমেলো হয়ে গেছে, আর এর পেছনে শুধুমাত্র নিকির অসুস্থতাই প্রধান কারণ নয়। আঞ্জলিও তাদের সায় দেয়। জীবন নামের এই রেসিং ঘোড়ায় চড়ে তারা ছুটে তো চলেছেই, কিন্তু একজন আর একজনের পাশাপাশি থেকে তাল মিলিয়ে চলাটা কোথাও হারিয়ে গেছে। কখনো সে এগিয়ে যাচ্ছে, আবার কখনো বিশাল এগিয়ে যাচ্ছে। আঞ্জলি বিশালকে জানায় একসাথে চলার জন্য তাদের কিছুটা সময় একান্তে এক্সপেন্ড করা উচিত, আর সেটার জন্য কোনো চান্সের অপেক্ষা করতে হয় না, চান্স নিজে তৈরি করে নিতে হয়। বিশাল আর আঞ্জলি তখন ধীরে ধীরে একে অপরের বেশ কাছাকাছি চলে আসে। ঠিক তখনই হঠাৎ মেশিনের বিরামহীন বিপ বিপ শব্দ তাদের মুহূর্তটা ভেঙে দেয়। পরদিন আমরা দেখতে পাই বিশাল ট্রেনে উঠে উৎসুক দৃষ্টিতে রোমাকে খুঁজতে থাকে। দেখতে পেয়ে কাছে গিয়ে জিজ্ঞেস করে ইন্টারেস্ট আর হ্যান্ডেলিং ফি বাবদ কত টাকা এসেছে ক্যালকুলেট করে। রোমা জানায় তাদের কোম্পানি অনেস্ট কাস্টমারদের কাছ থেকে ইন্টারেস্ট চার্জ করে না, আর বাকি রইল হ্যান্ডেলিং ফি, সেটা সে চাইলে একটা কফি ট্রিট দিয়ে পরিশোধ করে দিতে পারে। বিশাল মানিব্যাগ খুলে টাকা দেওয়ার সময় রোমা নিকির ছবি দেখতে পায়। এরপর সে নিজের ব্যাগ খুলে সেই মেজের তার মেয়ের ছবি ঈশিতাকে দেখায়। তাদের কনভারসেশনের মাধ্যমে আমরা জানতে পারি রোমা ও বিশালের মতোই একই নৌকার যাত্রী। তাদের দাম্পত্যের সম্পর্কেও ফাটল ধরেছে। কাজের ব্যস্ততার খাতিরে একই ছাদের নিচে থেকেও তাদের মধ্যে বিশাল এক দূরত্ব। ডিভোর্স না হয়েও একজন সিঙ্গেল মাদারের মতো বাচ্চাকে একাই সামলে নিচ্ছে সে। ফ্যামিলির কাহিনী বলার পর পেশাগত নেচার অনেকটা একই হতে তারা একে অপরের অফিসের ক্লায়েন্ট এবং বসদেরকে হ্যান্ডেল করার কথা শেয়ার করে। এরপর আবার দেখা হওয়ার প্রতিশ্রুতি নিয়ে দুজনে বিদায় নেয়। অফিসে নতুন লঞ্চ হওয়া বেবি ফুড নিয়ে মডেলদের দিয়ে একটা অ্যাড তৈরি করা হচ্ছিল। চার্লি এসে তাতে বাধা দেয় আর সাজেস্ট করে যে পণ্যটিকে আকৃষ্ট করার জন্য মডেলদেরকে আর একটু আবেদনময়ী হয়ে শুট করতে হবে। সেই অনুযায়ী কাজ চলাকালে সেখানে এসে উপস্থিত হয় বিশাল। মডেলদেরকে এভাবে খোলামেলা ফটোশুট করতে দেখে বিশাল ভীষণ রেগে যায়। সে আবারও সবকিছু ঠিক করে রিশুট করার জন্য চলে যায়। নিজের ডেস্কে এসে কম্পিউটারের সামনে বসে বিশাল কৌতূহলবশত এইচবি ফাইন্যান্সের সার্চ দেয়। তাদের ওয়েবসাইটে রোমা কাপুরের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ডায়াল করতেই যাবে এমন সময় চার্লি এসে তাকে ডাক দেয়। তার কাছে বিশাল জানতে চায় যে তার এই জুয়ার খেলায় সে কি জয়ী হয় নাকি হেরে যায়। তখন চার্লি জানায় কখনো জিতে যায় তো কখনো হারে, তবে দুটোরই আলাদা কিছু মজা আছে। লাইফে যদি রিস্কই না নেওয়া হয় তবে বেঁচে থাকাটা অর্থহীন মনে হয়। সেই রাতে আবার সুধীরের একটা পার্টি ছিল, সেই কথা বিশালকে মনে করিয়ে দিয়ে চার্লি সেখান থেকে চলে যায়। এরপর আমরা বিশাল আর আঞ্জলিকে দেখতে পাই সুধীরের পার্টি অ্যাটেন্ড করতে। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে হাসি ঠাট্টা এবং কথা চলে বিশালের চোখ যায় বারের ওপরের কাউন্টারে বসে থাকা রোমার দিকে। রোমাকে দেখে বিশাল মনের অজান্তেই তার কাছে এগিয়ে যায়, কিন্তু বিশালকে কাছে আসতে দেখে রোমা কেমন যেন অস্বস্তিতে পড়ে যায়। আর ঠিক তখনই সামনে চলে আসে রোমার হাজবেন্ড। তার সামনে বিশালকে দেখে রোমা এমন একটা ভাব করতে থাকে যেন দুজন একে অপরকে চেনেই না। বাড়ি ফিরে বিশাল শুয়ে শুয়ে এইসব কথাই ভাবছিল। পাশে থাকা অ্যালার্মের শব্দে তার চিন্তায় ছেদ পড়ল, আর সে তড়িঘড়ি করে তার মেয়ে নিকির রুমের দিকে দৌড় দিল। বিশাল এবং আঞ্জলি গিয়ে দেখে নিকি বেড থেকে নিচে পড়ে আছে আর তার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি ইনজেকশন পুশ করে দেয় আঞ্জলি। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে নিকি। পরদিন হসপিটালে নিয়ে গেলে ডক্টর আশ্বস্ত করে যে অনেক সময় ইনসুলিনের স্বল্পতার কারণে এমনটা হয়ে থাকে, কিন্তু এখন নিকি পুরোপুরি পারফেক্ট আছেন। আর সুইটেবল কিডনি ডোনারের ব্যবস্থা হলেই ট্রান্সপ্লান্টের জন্য আর কোনো চিন্তা থাকবে না। তাই ডক্টর তাদেরকে সতর্ক করে দেয় যে তারা যেন 10 থেকে 12 লক্ষ টাকা নিয়ে রেডি থাকে। অঞ্জলি ডক্টরকে টাকার ব্যাপারে চিন্তা করতে না করে। সে জানায় তারা ইতোমধ্যেই প্রয়োজনীয় টাকা রেডি করেই রেখেছে। হসপিটাল থেকে নিকি এবং অঞ্জলিকে বাসায় নামিয়ে দিয়ে বিশাল তার অফিসে যাবে। এমন সময় হঠাৎ তার মোবাইল বেজে ওঠে। এরপর আমরা দেখতে পাই বিশাল অফিসের বদলে একটা কফি শপে যায়, যেখানে আগে থেকে অপেক্ষায় বসেছিল রোমা। বিশালকে দেখে রোমা গত রাতে তার অদ্ভুত আচরণের জন্য সরি বলে।
বলে। বিশাল তাকে এভাবে ইগনোর করার কারণ জানতে চাইলে রোমা জানায় তার হাজবেন্ড আসলে তার ব্যাপারে সবসময় পজিটিভ থাকে। সে অন্য কারোর সঙ্গে কথা বলবে এটা সে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না। সেটা শুনে বিশাল বলে, তাহলে তো তাকে সবসময় তোমার পাশে থাকা উচিত, কিন্তু তুমি তো বললে তোমাদের মাঝে অনেক দূরত্ব। বিশালের এমন কথাই রোমা জানায় সে যখন পাশে থাকে তখন সামান্য ব্যাপারেই তার আক্রমণাত্মক রিয়াকশন তাকে ভয় পাইয়ে দেয়। তা বাদে তার আর খোঁজ থাকে না। বিশাল তখন জানতে চায় যে এমন একজন মানুষের সাথে থাকলে কি তার দম বন্ধ লাগে না। রোমা জানায় তাদের সন্তানের ভালোর জন্য এই সম্পর্কটা চালিয়ে যাওয়া তাদের জন্য বেশি জরুরি। এরপর সে বিশাল আর আঞ্জলির কথা বলে তাদেরকে হ্যাপি ফ্যামিলি বলে উইশ করে। প্রত্যুত্তরে বিশাল বলে, সব হাসির আড়ালে যে সুখ লুকিয়ে থাকে তা কিন্তু নয়। দেখা যায় যে কোনো না কোনোভাবে বিশাল এবং রোমার কষ্টের জায়গাটা মিলে যায়। মূলত এখান থেকেই ধীরে ধীরে তাদের সখ্যতা বেড়ে ওঠে। কাজের ফাঁকে মোবাইল ফোনে, অফিসের বাইরে বিভিন্ন জায়গায় তাদের নিয়মিত যোগাযোগ হতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই বিশাল এবং রোমা একটা বারে বসে কথা বলছে। বিশাল নিকির অসুস্থতার কথা রোমার সঙ্গে শেয়ার করে। তার মেয়ের জীবন ডায়ালাইসিস মেশিনের বিপ বিপ সাউন্ডের সাথে জড়িয়ে আছে। যতই এক্সপেন্সিভ হোক না কেন সে সেভিংস করে তার মেয়ের কিডনি ট্রান্সপ্লান্ট করবেই। রোমাও সমাব্যাধি হয়ে তাকে আশ্বস্ত করে। এভাবেই ধীরে ধীরে সময় গড়াতে থাকে। আর আমরা দেখতে পাই বিশাল আর রোমা একে অপরের যত কাছে আসছে অঞ্জলি এবং বিশালের মধ্যকার দূরত্ব ততই বেড়ে চলেছে। মনের অগোচরেই বিশাল রোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। বিশালের দোদুল্যমান জীবনে রোমা এনে দেয় উত্তেজনা, আবেগ আর এক নতুন অনুভূতি। একদিন বিশাল রোমাকে বাড়ি যাওয়ার তাড়া আছে কিনা জানতে চাইলে রোমা না বলে। তখন বিশাল কিছুটা আড়ালে গিয়ে অঞ্জলিকে ফোন করে। ফোনে অঞ্জলিকে জানায় যে সে একটা ক্লায়েন্টের সঙ্গে বাইরে আছে, সেখান থেকে কনফারেন্স মিটিং এ যেতে হবে, তারপর সে বাড়ি ফিরবে। এসব করতে গিয়ে বাসায় ফিরতে একটু দেরি হয়ে যাবে। অঞ্জলি বলে, তুমি আজকাল অনেক দেরিতেই আসছো। তখন বিশাল তাকে জানায় যে তার কাজের পরিমাণ অনেক বেড়ে গেছে, তাই সে বসকে কমপ্লেইন করার কোনো চান্স দিতে চায় না। অঞ্জলি তার জন্য অপেক্ষা না করে যেন খাবার খেয়ে নেয়। এরপর বিশাল আর রোমা একান্তে শুধুমাত্র নিজের সাথে সময় কাটাতে শুরু করে। কথায় কথায় ভীষণ ঘনিষ্ঠ হয়ে পড়ে তারা। ঠিক সেই সময় এক অপরিচিত ব্যক্তি এসে রোমাকে উত্ত্যক্ত করতে শুরু করে। বিশাল বাধা দিতে আসলে দুজনের মাঝে মারামারি লেগে যায়। রোমা বিশালকে থামানোর চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। পরে সে রাগ করে সেখান থেকে চলে যায়। বিশাল তা দেখতে পেয়ে তার পিছু নেয়। দুজনের কাছাকাছি আসাতে একে অপরের প্রতি আকৃষ্ট হতে থাকে এবং কিছুটা সময় একান্তে হোটেলে কাটানোর সিদ্ধান্ত নেয় তারা। ট্যাক্সিতে বসে তারা হোটেলের খোঁজ নিতে বের হয়। বিশাল একটা হোটেল ঠিক করলে রোমা জানায় তার হাজবেন্ড এখানে প্রায়শই আসে। এভাবে আরো কয়েকটা রিজেক্ট করার পর রোমা হঠাৎ গাড়ি থামাতে বলে। গাড়ি থেকে নেমে রোমা বিশালকে জানায় এই কাজ করা তার পক্ষে সম্ভব নয়। তখন বিশালও সরি বলে তাকে রিল্যাক্স হতে বলে। কিন্তু পরক্ষণেই আবার তারা দুজন পেছনের হোটেলে চলে যায়। তারা ভেতরে গিয়ে নিজেদের জন্য একটা রুম বুকিং দেয়। ফর্ম ফিল আপ করে তারা টপ ফ্লোরে তাদের রুমে যায়। রুমে এসে রোমা বিশালকে বলে, আমি আর তুমি কত তাড়াতাড়ি এক হয়ে গেলাম না, আর কত তাড়াতাড়ি আমাদের একে অপরের কাছাকাছি চলে আসলাম। এসব বলে তারা একে অপরের ঘনিষ্ঠ হতে থাকে। এরই মাঝে হঠাৎ টনি নামের এক গুন্ডা সেখানে চলে আসে। কোনো রকম শব্দ না করে তাদের কাছে যা টাকা পয়সা আছে তা বের করে দিতে বলে। বিশালের মানি ব্যাগ আর রোমার হ্যান্ডব্যাগ কেড়ে নিয়ে সব বিছানার উপর ঢেলে দেয়। এরপর তাদের আইডি চেক করে বুঝতে পারে তারা স্বামী স্ত্রী নয়। টনি বিশালকে বলে, পার্সে নিজের বউ বাচ্চার ছবি রেখে অন্য মহিলার সঙ্গে এসব করতে এসেছে এখানে। বিশাল তাকে টাকা নিয়ে সেখান থেকে চলে যেতে রিকোয়েস্ট করে, কিন্তু টনি জানায় সে এত বোকা না যে এত সুবর্ণ একটা সুযোগ সে হাতছাড়া করবে। সে রোমাকে দেখিয়ে বলে এত বড় জ্যাকপট সে হাতে পেয়েছে, তা তো আর হেলাই হারানো যায় না। বিশাল তখন তাকে কিছু না করার জন্য রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু টনি তাকে স্পষ্ট জানিয়ে দেয় তার রিকোয়েস্ট অ্যাকসেপ্টেবল নয়। এই বলে সে রোমার দিকে বাজে ইঙ্গিত দিতে থাকে। এতে বিশাল বাধা দিতে আসলে টনি তার পিস্তল দিয়ে তাকে আঘাত করতে থাকে। ক্রমাগত আঘাতে সে অজ্ঞান হয়ে যায়। বিশালের যখন জ্ঞান ফিরে ততক্ষণে টনি চলে গিয়েছে। সে নিজেকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে পায়। আর অন্যদিকে রোমাকে এলোমেলো বেশে বিছানার এক পাশে বসে থাকতে দেখে। রোমাকে দেখে বিশাল বুঝতে পারে তার সঙ্গে খুব খারাপ কিছু ঘটেছে। কোনোভাবে সে নিজেকে উঠিয়ে রোমার কাছে এসে তাকে হসপিটালে নিয়ে যেতে চায়। পুলিশকে ইনফর্ম করার কথাও বলে, কিন্তু রোমা কান্না করতে করতে বলে সে পুলিশের কাছে যেতে চায় না, এতে তাদের বদনামি হবে। তাই সে বিশালকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। বিশালও সেটা মেনে নেয় এবং নিজেদেরকে কিছুটা গুছিয়ে নিয়ে তারা হোটেল থেকে বেরিয়ে পড়ে একটা ট্যাক্সিতে ওঠে। রক্তাক্ত চেহারায় বিষণ্ণ মন নিয়ে বিশাল তার বাসায় ফিরে আসে। আঞ্জলি বিশালের এই অবস্থা দেখে অবাক হয়ে যায়। তাকে জিজ্ঞেস করতে থাকে এমনটা কিভাবে হয়েছে। তখন বিশাল বলে দেয় ট্রেনে হঠাৎই তার ঘুম চলে এসেছিল, আর তখনই দুজন লোক এসে তার ওয়ালেট ছিনিয়ে নিয়ে যায়। সে বাধা দিতে চাইলে লোকগুলো তাকে মারধর করে। এই কথা শুনে আঞ্জলি তাড়াতাড়ি করে ফার্স্ট এইড বক্স এনে তাকে ক্লিন করে দিচ্ছিল। বিশাল তখন জানায় যে তার ওয়ালেটে বেশি টাকা ছিল না, আর সেখানে থাকা
ক্রেডিট কার্ডগুলো সে ক্যান্সেল করে দিয়েছে, অর্থাৎ চিন্তার তেমন কোনো কারণ নেই। এরপর আঞ্জলি বিশালকে গোসল করে ফ্রেশ হয়ে নিতে বলে। বাথটবে বসে বিশাল অনেক চিন্তায় পড়ে যায়। এরই মাঝে বাসার ফোনের রিং বেজে ওঠে। আঞ্জলিকে ফোনটা রিসিভ করতে বলে একই সাথে তার কাছে থাকা ফোনটাও সে রিসিভ করে। অপর পাশ থেকে কেউ একজন আঞ্জলির কাছে বিশালের খোঁজ যায়। আঞ্জলি জানায় সে গোসল করছে। কথার প্রসঙ্গে সে ওয়ালেট ইনসিডেন্টের বিশাল যে আঘাত পেয়েছে সেটাও বলছিল। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির কণ্ঠ শুনে বিশাল বুঝে যায় সে টনি। বিশাল তখন তাড়াতাড়ি করে অঞ্জলিকে ফোনটা রেখে দিতে বলে। আঞ্জলিকে বিশালের ঘটনার মিথ্যে কথা বলায় টনি মজা নিতে থাকে। তখন বিশাল রাগের মাথায় জিজ্ঞেস করে সে বাড়ির ফোনে ফোন করার সাহস পেল কি করে। তখন টনি বলে ফোন করার প্রয়োজনই তো পড়তো না, যদি না বিশাল তার ক্রেডিট কার্ডগুলো ব্লক না করে দিত। এরপর সে জানায় তাকে 50,000 টাকা দিতে হবে। সে ব্ল্যাকমেল করছে কিনা তার জবাবে টনি বলে এখন তো কেবল এটা লোন হিসেবে নিচ্ছে, ব্ল্যাকমেল নয়। কিন্তু তাকে যদি বাধ্য করা হয় তাহলে সে ব্ল্যাকমেলের ব্যাপারে চিন্তা করে দেখবে। টনিকে টাকা দেওয়ার নিশ্চয়তা দিয়ে দ্বিতীয়বার এখানে ফোন না করার জন্য জানিয়ে দেয় বিশাল। ফোন রেখে বিশাল বুঝতে পারে সে অনেক বড় একটা চক্রের মধ্যে আটকে গেছে। পরদিন বিশাল রোমার সঙ্গে দেখা করতে যায় তার অফিসে। মনের দিক থেকে বিধ্বস্ত রোমা কেমন আছে জানতে চাইলে সে ভালো থাকার ট্রাই করছে বলে জানায়। সেই রাতের পর হয়তো আর কোনোদিনই সে ঠিকভাবে ঘুমোতে পারবে না। তখন বিশাল বলে আমি জানি একজন নারীর জন্য এসব মেনে নেওয়া কতটা কঠিন, কিন্তু সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। তার কথা শেষ হতে না হতেই রোমা বলে কিছু ক্ষত সময়ের সাথে সেরে যায় ঠিকই, কিন্তু তাদের চিহ্ন সারা জীবনের জন্য থেকে যায়। সেই সাথে সে বিশালকে বলে ওই দিনের ঘটনার পর তাদের দুজনের আলাদা থাকাটাই হয়তো ভালো হবে। কিন্তু বিশালের মনে হচ্ছিল যে সেই দিনকার ইনসিডেন্টের ব্যাপার পুলিশে কমপ্লেন করাটা ভালো। রোমার মতে এত বড় একটা ট্রমা থেকে বের হয়ে আসতেই তার মুশকিল হয়ে যাচ্ছে। সেখানে পুলিশের কাছে গেলে তো তাকে নিয়ে আরো তামাশা করা হবে। কেন গিয়েছিল সেই হোটেলে, কি করতে গিয়েছিল তারা, এগুলোর কি কোনো উত্তর তাদের কাছে আছে? বিশাল জানায় তাদের মধ্যে খারাপ কিছুই তো হয়নি। তখন রোমা বলে আমাদের মাঝে কিছু হয়নি, এটা শুধু আমরা জানি। আর কে বিশ্বাস করবে এই কথা? আঞ্জলি এই বিষয়টা মেনে নেবে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমার হাজবেন্ডকে এই ব্যাপারে বিশ্বাস করানো তো দূরের কথা, এই ইনসিডেন্টের ব্যাপারে জানতে পারলে সে কেমন রিয়াক্ট করবে সেটাও আমি ভাবতে পারছি না। রোমার এসব কথা শুনে বিশাল বুঝতে পারে টনিকে টাকা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তাদের কাছে। কথার প্রসঙ্গে রোমা যখন জানতে পারে যে টনি ফোন করে বিশালকে হুমকি দিয়ে টাকা চেয়েছে, তখন রোমা কিছু টাকা অ্যারেঞ্জ করে দেবে বলে আশ্বস্ত করে। তবে বিশাল তাকে বলে দেয় যে তার টাকা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, বিশাল টাকা ম্যানেজ করতে পারবে। এই বলে সে চলে যায়। বিশাল তার মেয়ের চিকিৎসার জন্য একটু একটু করে জমিয়ে রাখা সেভিংস দেখে। কোনো উপায় না পেয়ে ব্যাংক থেকে 50,000 টাকা তুলে নিয়ে গিয়ে টনির কথা মতো সেই ঠিকানায় পৌঁছে যায়। পথের মাঝে হাঁটার সময় একজনের সঙ্গে তার ধাক্কা লাগে। পরবর্তীতে কথা বলার পর সে বুঝতে পারে এই লোকটা টনির পাঠানোই লোক। সে বিশালকে ভালোভাবে সার্চ করে টনির কাছে নিয়ে যায়। টনি তার নতুন শিকার করা বিশালকে দেখে খুশি হয়ে যায় এবং জানায় সে জানতো বিশালই একমাত্র তার টাকার সমস্যা সমাধান করতে পারবে। এরপর সে তার গার্লফ্রেন্ড রোমার কথা জিজ্ঞেস করে এবং সেদিনকার তার রুড ব্যবহারের জন্য সরিও বলে। সাথে এটাও বলে যে বিশাল যদি তাকে সেদিন না রাগাতো তাহলে হয়তো সে এতটা বাড়াবাড়ি করতো না। টাকা দেওয়ার কথা বললে বিশাল বলে আগে তাকে গ্যারান্টি দিতে হবে যে টাকা নিয়ে সে দ্বিতীয়বার তাদের সাথে কন্ট্যাক্ট করবে না। টনি তাকে থামিয়ে দিয়ে বলে বিশাল কি চায় সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো টনি অর্থাৎ সে কি চায়। কিন্তু বিশাল তার কথা মানতে চায় না। সে বারবার আর কন্ট্যাক্ট না করার জন্য জোর দিতে থাকে। এতে টনি রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তাকে মারার জন্য উদ্যত হয়। তারপর বলে আমি সম্পর্ক তৈরি করি, ভেঙে দেই না, আর এটাই আমার কমিটমেন্ট। এরপর তারা চলে যায়। বিশাল ধীরে ধীরে বুঝতে পারে চালাক, ঠান্ডা মাথার আর ভীষণ হিসেবি একটা পেশাদার অপরাধী টনির জালে সে আষ্ট্রপৃষ্ঠে জড়িয়ে পড়েছে। সে বিশালের দুর্বলতা বুঝে এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই বিশাল এবং সুধীর স্ক্রিনে একটা ওয়েফারের অ্যাড দেখছিল। পছন্দমতো না হতে সুধীর এটার ব্যাপারে জানতে চাচ্ছিল, কিন্তু বিশালের সেদিকে কোনো খেয়ালই নেই। অনেকটা দ্বিধায় পড়ে সে সুধীরকে জানায় যে সে অনেক বড় একটা সমস্যায় ফেসে গেছে এবং তা অফিসিয়াল কাজের ব্যাপারে নয়। একটু থেমে আবার বলে তার দ্বারা অনেক বড় একটা ভুল হয়ে গেছে, সে আঞ্জলিকে চিট করেছে। তবে সুধীর বিষয়টাতে খুব একটা গুরুত্ব দেয় না। তার মতে এমনটা হওয়া খুব অস্বাভাবিক কিছু না। মানুষ যখন নিত্যদিনকার রুটিনের একঘেয়েমিতে ডুবে যায় তখন তার পরিবর্তন দরকার হয়। আর যেহেতু আঞ্জলি এই ব্যাপারে এখনো কিছু জানে না, তাই তাকে না জানানোটাই ভালো হবে। এরপর বিশাল যখন তাকে টনির ব্যাপারে বলতে যায় তখন সুধীর পুরোপুরি না শুনেই মনে করে বিশালের সম্পর্ক হয়তো কোনো মেয়ের সঙ্গে নয়, কোনো ছেলের সাথে। এই ব্যাপারে সুধীর বিশালের উপর ভীষণ রেগে যায় এবং তাকে ওয়ার্নিং দেয় যে সে যেন এসব আজে বাজে কাজ বাদ দিয়ে নিজের প্রফেশনাল কাজে কনসেন্ট্রেট করে, এটাই তার জন্য ভালো হবে। এই কথা বলে সুধীর সেখান থেকে চলে যায়। আশেপাশে কাউকে কিছু বোঝাতে না পেরে বিশাল দিনের পর দিন দিশেহারা হয়ে পড়ছিল।
এরপর সে তার মোবাইলের জন্য সিম চেঞ্জ করে। শুধু তাই নয়, বাসার ল্যান্ডলাইনের জন্য নতুন নাম্বারও নিয়ে নেয়। আঞ্জলি এসব চেঞ্জ করার কারণ জিজ্ঞেস করলে বিশাল বলে এসব নিউমারোলজি অনুযায়ী পরিবর্তন করেছে। পরদিন বিশাল অফিসে গিয়ে দেখে চার্লি ফোনে খেলা নিয়ে কারোর সঙ্গে বাজি ধরছে। বিশালকে হঠাৎ দেখে চার্লি চমকে উঠে ফোনে কথা বলার প্রসঙ্গ চেঞ্জ করে ফেলে, কিন্তু বিশাল যা বোঝার তা বুঝে নেয়। তবে সে কিছু না বলেই চলে যায়। সারাদিনের অফিস শেষে বিশাল বাসায় ফেরে। হঠাৎই তার মোবাইলে একটা ফোন আসে। কলটা রিসিভ করে সে বুঝতে পারে টনি তাকে ফোন করেছে। এতে অবাক হয়ে টনিকে সে নতুন নাম্বার কিভাবে পেয়েছে জিজ্ঞেস করে। তখন টনি বলে খোঁজার ইচ্ছা থাকলে খোদাকেও খুঁজে বের করা যায়। এরপর টনি তাকে জানায় এবার তার 1 লাখ টাকা লাগবে এবং সেটা এখনই লাগবে। বিশালের অবাক হওয়া দেখে টনি জানতে চায় নিউমারোলজি হিসাব অনুযায়ী টাকার অঙ্ক ঠিক আছে কিনা নাকি চেঞ্জ করে দেবে। এই কথা শুনে বিশাল ভীষণ ঘাবড়ে যায়। সে জানতে চায় টনি কোথা থেকে কথা বলছে। জবাবে টনি জানায় সে কি তার নিজের ঘরের নাম্বারও চিনতে পারছে না। বিশাল তখন তার মোবাইলের স্ক্রিনের নাম্বারে তাকিয়ে দেখে এটা তো তার বাড়ির নাম্বার। সে তাড়াহুড়ো করে বাড়ির দিকে ছুটতে থাকে। বাসায় গিয়ে সে দেখে টনি নিকির সঙ্গে বসে খেলা করছে। বিশালকে আসতে দেখে নিকি খুশি হয়ে টনির কিনে দেওয়া খেলনাগুলো তাকে দেখাতে থাকে। টনি তখন মজা করে বলে তোমার বাবাই তো এইসব টয়েস কেনার টাকা দিয়েছে। বিশাল নিকিকে ভেতরের রুমে পাঠিয়ে দেয়। এমন সময় সেখানে আঞ্জলি এসে বিশালকে জানায় বাসায় টনি আসার কথা তাকে ফোনে ইনফর্ম করতে চেয়েছিল, কিন্তু সে চাচ্ছিল তাকে সারপ্রাইজ দেবে এবং বিশালকে দেখে বোঝা যাচ্ছে সে ভালো রকমেরই সারপ্রাইজ হয়েছে। এর প্রতিউত্তরে টনি বলে এমনটা সবসময় হয়, যখনই বিশাল তাকে দেখে তখনই একেবারে শকড হয়ে যায়, আর তাকে শকড করতে আমারও খুব ভালো লাগে। টনি এমন ভাবে বিহেভ করছে যেন বিশাল তার অনেক পুরনো বন্ধু। সে উল্টো বিশালকে জেরা করতে থাকে যে এত ভালো বন্ধুত্ব থাকার পরেও টনির ব্যাপারে সে আঞ্জলিকে কেন জানায়নি। এরপর রোমা কাপুরের ব্যাপারে বলেছে কিনা সেটাও জানতে চায়। এই রোমা কাপুরকে আঞ্জলি তা জানতে চাইলে টনি জানায় কলেজ লাইফে রোমা নামের একটা মেয়ের উপর তাদের দুজনেরই ক্রাশ ছিল। তারা রোমাকে নিয়ে বাজিও ধরেছিল, কিন্তু বাজিতে টনি জিতে গেছে, আর তাই বিশাল দূরে বসে বসে তাদেরকে দেখত। সেই থেকে টনির উপর তার খুব রাগ ছিল। এরপর বিশালকে শুনিয়ে শুনিয়ে টনি আঞ্জলির সৌন্দর্য বর্ণনা করে রোমার সঙ্গে কম্পেয়ার করতে থাকে। তাকে বোঝাতে থাকে আঞ্জলির কাছে রোমার সৌন্দর্য কিছুই নয়। তাই ওই সময় বিশালের রাগটা একেবারে নিরর্থক ছিল। আঞ্জলি তখন হেসে তাদের জন্য কফি আনতে চলে যায়। আঞ্জলি উঠে যেতেই বিশাল টনির কলার চেপে ধরে তাকে বাসায় এসে সাহস কিভাবে হলো সেটা জিজ্ঞেস করে, কিন্তু টনি তাতে একটুও ভয় পায় না। উল্টো বিশালকে চেপে ধরে তার সাহস কতটুকু সেটা দেখাতে বলে। সে চাইলে এখনই তাকে মেরে ফেলতে পারে। সাথে এটাও জানিয়ে দেয় যে বিশাল যদি তার ফোন নাম্বার চেঞ্জ করে ভাবে যে তার ভাগ্য বদলে যাবে, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। আজ তাদের দেখা হয়েছে ড্রয়িং রুমে, পরের দিন হয়তো বেডরুমেও দেখা পাওয়া যাবে, তাও আবার আঞ্জলির সঙ্গে। এসব হুমকি দেওয়ার পর তাকে আবারও 1 লাখ টাকার কথা মনে করিয়ে দেয় টনি। এমন সময় আমরা কফি হাতে আঞ্জলিকে আসতে দেখি। রান্নাঘরে গ্যাসের লাইনের পাইপ লিক করছিল, আর টনি সঠিক সময়ে এসে তা ঠিক করে দিয়েছে বলে আঞ্জলি কৃতজ্ঞতা জানায়। টনিকে ডিনারের জন্য অফার করলে বলে বাসা যেহেতু চিনেই গেছি, আসা যাওয়ার উপরেই থাকবো। এরপর সে বিশালকে এত সুন্দর একটা ফ্যামিলি টেক কেয়ার করার কথা বলে সেখান থেকে চলে যায়। পরের দিন বিশাল তার আইনজীবীর সাথে দেখা করে সব ঘটনা খুলে বলেন। সব শুনে তার লয়ার বলে টনির মতো এমন একজন ক্রিমিনালকে নিজে নিজে হ্যান্ডেল না করে তার আরো আগেই ঘটনাগুলোর ব্যাপারে জানার উচিত ছিল, আর শুরুতেই পুলিশে একটা কমপ্লেন করা উচিত ছিল। কিন্তু বিশাল পুলিশকে কমপ্লেন করতে অপারগ। টনি তো আর তার বাসায় এসে কোনো ক্ষয়ক্ষতি করেনি, তার পরিবারের সাথেও কোনো অশোভন আচরণ করেনি, তো সে প্রমাণ কিভাবে করবে যে টনি তার ক্ষতি করার চেষ্টা করছে। তাই কোনো ভিত্তি ছাড়া টনির উপর কেস করা সম্ভব হবে না। তখন বিশাল জানায় তাকে যে ব্ল্যাকমেল করছে এটা দেখিয়ে তো কিছু করা যায়। তখন লয়ার তাকে বোঝায় যে এই ব্ল্যাকমেল করার পেছনের কারণটাই তো সে পুলিশের কাছ থেকে হাইড করতে চাচ্ছে, আর যদি এটা নিয়ে কেস করা হয় তাহলে তো এই বিষয়টা সামনে চলে আসবে। এরকম সমস্যায় একটাই পথ আছে, তাহলে পুলিশের কাছে কমপ্লেন করে বিশালের রোমাকে কোর্টে সবকিছু খুলে বলতে হবে। কিন্তু বিশাল জানায় রোমার পক্ষে পুলিশ কমপ্লেন করা কিংবা কোর্টে এসে টেস্টিফাই করা কোনোভাবেই সম্ভব হবে না। সেটা শোনার পর লয়ার তাকে জানিয়ে দেয় যে এরকম অবস্থায় তাহলে আর কিছুই করার নেই। এই বলে সে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই বিশাল এবং রোমাকে। দুজনেই অনেক চিন্তিত। এই সমস্ত ঘটনার পেছনে রোমা নিজেকে দায়ী করছিল। সে বলে শুরুতে যদি সে তাদের সম্পর্কটাতে লাগাম টেনে দিত তাহলে হয়তো এমন কিছুই হতো না। বিশাল তখন বলে যা হয়েছে সেটা নিয়ে না ভেবে এই সমস্যার সমাধান খোঁজা উচিত। অনেক ভাবনা চিন্তার পর বিশালের মাথায় একটা আইডিয়া আসে। সেদিন রাতে তাদের হোটেলে যাওয়ার একমাত্র প্রুফ ছিল রিসিপশনে ফর্ম ফিল আপ করা, যেটার উপর ভিত্তি করে টনি তাদেরকে ব্ল্যাকমেল করে যাচ্ছে। যদি কোনোভাবে সেই ফর্মটা সরিয়ে ফেলা যায় তাহলেই তো কাজ হতে পারে। রোমা তখন তার সঙ্গে যেতে চায়। যেহেতু
ভুল দুজনেই করেছে, তাই সমাধানও দুজনকেই একসঙ্গে করতে হবে। এরপর তারা একসাথে সেই হোটেলে যায়। রোমাকে ট্যাক্সিতে বসিয়ে রেখে বিশাল ভেতরে যায়। রিসেপশনে গিয়ে সে একটা রুম বুকিং করতে চায়। এরপর পেমেন্টের জন্য কার্ড বের করার সময় হঠাৎ করে সে তার সামনে থাকা ড্রিঙ্কসে ধাক্কা দিয়ে লোকটার গায়ে ফেলে দেয়। কাপড় ক্লিন করার জন্য লোকটা সরে পড়লে বিশাল ডেস্কে থাকা ফর্মগুলো থেকে তার ওই দিনকার ফর্মটা খুঁজতে শুরু করে। অবশেষে সে কাগজটা পেয়েও যায় এবং সেটা নিয়ে গিয়ে গাড়িতে বসা রোমাকে দেখায়। কাজে সফল হতে দুজনেই একটু নিশ্চিন্ত ছিল। বিশাল এরপর ওই কাগজটা ছিঁড়ে ফেলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা বিশাল এবং অঞ্জলিকে তাদের মেয়ে নিকির বার্থডে সেলিব্রেট করতে দেখি। ফু দিয়ে মোমবাতি নিভিয়ে একসঙ্গে কেক কাটা, হাসি মুখে সুন্দর মুহূর্ত ক্যামেরায় বন্দি করা আমরা দেখতে পাই। ছবি তোলার ফাঁকে অঞ্জলিকে বিশালের পরম মমতায় কাছে টেনে আনা বুঝিয়ে দেয় তাদের ভেতরকার সেই অদৃশ্য দেওয়ালের অস্তিত্বটা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। পরদিন সকালে বিশাল নিত্যদিনের মতো অফিসে যায়। সেদিন কনফারেন্স রুমে তার একটা প্রোডাক্টের প্রেজেন্টেশন ছিল। সুধীর রুমে ঢুকলে সে তার প্রেজেন্টেশন শুরু করে দেয়। শুরুর দিকে সবকিছু স্মুথলি চললেও যখনই পেছনের স্ক্রিনে স্লাইড আকারে ছবি চলতে থাকে তখনই সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। প্রেজেন্টেশন করতে থাকা বিশাল কিছু বুঝতে না পেরে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে সেখানে প্রোডাক্টের ছবির পরিবর্তে তার এবং রোমার ঘনিষ্ঠ ছবি দেখানো হচ্ছে। সেদিন হোটেলের রিসেপশন থেকে বের হয়ে যাওয়ার পরের ছবি ছিল এগুলো। অবিশ্বাস দৃষ্টিতে বিশাল ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে। নিজের ডেস্কে ফিরে এসে বিশাল ছবিগুলো দেখতে থাকে। এই ছবিগুলো এখানে কিভাবে আসলো সেটা কিছুই বুঝে উঠতে পারছিল না সে। ওই দিন তো তার আশেপাশেও কেউ ছিল না। এমন সময় হঠাৎ তার ফোন বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে টনির আওয়াজ ভেসে আসে। টনি তাকে একটু টিটকারি দিয়ে বলে, কেমন দিলাম প্রেজেন্টেশন? তোমার ক্লায়েন্ট নিশ্চয়ই অনেক খুশি হয়েছে। টনির কথা শুনে বিশাল অবাক হয়ে যায় আর বুঝতে পারে এই সব কিছুর পেছনে কার হাত রয়েছে। টনি তাকে জানায়, তুমি হোটেলে এসেছিলে ফর্ম চুরি করতে, আর আমি চুরি করেছি তোমার শান্তি আর ঘুম। এরপর কিছুটা হুমকির স্বরে তাকে জানায়, বন্ধ দরজার আড়ালে লুকিয়ে থাকা তাদের ভালোবাসার ছবিগুলো যদি এতটা প্রভাব ফেলতে পারে, তাহলে সেই ছবিগুলো যখন শহরের দেওয়ালে পোস্টার হয়ে ঝুলবে তখন তার প্রভাব কেমন হবে? তখন তার কোনো কিছুই গোপন থাকবে না, পুরো শহর জেনে যাবে। আর সেই মুহূর্তেই সেটা হয়ে উঠবে সুপারহিট। তবে বিশাল যদি এটা থামাতে চায় তাহলে সেটার মূল্য তাকে দিতে হবে, আর এবার তাকে দিতে হবে 5 লাখ টাকা। টনির সাথে কথা শেষে দিশেহারা বিশাল বুঝতে পারছিল না সে কি করবে। ঠিক এই সময় তার কেবিনে চার্লি আসে। চার্লি সব শুনে বিশালকে চিন্তা করতে মানা করে দেয়। এই ঘটনাগুলো যদি সে আগে জানতো তাহলে ব্ল্যাকমেলারের গল্প সেখানেই শেষ করে দিত। কারণ সে যেমন জুয়া খেলে তেমনি প্রয়োজন পড়লে মানুষকে মারতেও পারে। টনিকে 5 লাখ নয়, তার পরিবর্তে 5টা কিক দেওয়া দরকার। কিন্তু বিশাল তাকে জানায় যে টনি 8-10টা সাধারণ লোকের মতো নয়, সে খুবই বিপজ্জনক। তবে চার্লি তার কোনো কথায় পাত্তা দেয় না। সে বিশালের কথা হেসে উড়িয়ে দিয়ে বলে, এই সেক্টরে তার 30 বছরের অভিজ্ঞতা আছে। টনির চ্যাপ্টার সে এখানেই শেষ করে দেবে। পরে তাদের মধ্যে সিদ্ধান্ত হয় যে পরের মিটিংয়ে বিশাল চার্লিকেও সাথে নিয়ে যাবে। পরদিন রাতে ঠিকানা অনুযায়ী চার্লি এবং বিশাল বের হয়। চার্লির মতে টনি কোনো ছোটখাটো রাস্তার গুন্ডা টাইপের হবে, যে কিনা বিশালের মতো সহজ সরল লোকেদের সামনে স্মার্টনেস দেখাচ্ছে। কিন্তু আজ চার্লি তাকে তার আসল জায়গা দেখিয়ে দেবে। চার্লি সঙ্গে করে একটা পিস্তল নিয়ে গিয়েছিল। বিশাল সেটা দেখে বেশ ঘাবড়ে যায়। তখন চার্লি বলে, এসব জায়গায় শুধু বুলেটের ভাষায় চলে। যদিও সে এই লাইন বহু আগেই ছেড়ে দিয়েছে, কিন্তু তবুও তাদের ভাষাটা খুব ভালো করেই জানা আছে। এরপর তারা নির্ধারিত জায়গায় পৌঁছে যায়। গাড়ির হেডলাইট নিভিয়ে দূর থেকে তারা দেখতে থাকে টনি একা নাকি গ্যাং সহ আছে। চার্লি অবশ্য বিশালকে অভয় দেয় যে সে যতক্ষণ তার সঙ্গে আছে টনি যেভাবেই আসুক, চিন্তার কোনো কারণ নেই। চার্লি তাদেরকে সবকিছু বুঝিয়ে দেবে, আর যদি না বোঝে তাহলে তো অন্য পথ আছেই। কথা শেষ হতে না হতেই পেছন থেকে চার্লিকে শুট করে টনি। ভীত সন্তুষ্ট বিশাল পিস্তল দেখিয়ে টনির সামনে আসে। তখন টনি তাকে বলে, চার্লিকে তাকে মারার জন্য সঙ্গে করে এনে সে অনেক বড় ভুল করেছে, আর এই ভুলের মাসুল তাকে দিতেই হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। বিশাল মৃত চার্লিকে গাড়িতে রেখে বের হয়। আশেপাশে পুরো সুনসান নীরবতা। কি করবে কিছু ভেবে না পেয়ে বিশাল দিশেহারা হয়ে পড়ে। এমন সময় পেছনে আসা একটা গাড়ি থেকে একটা মেয়েকে আমরা কিছু ছেলের সঙ্গে কথা কাটাকাটি করে নামতে দেখি। মেয়েটাকে দেখে বিশাল গাড়িতে থাকা চার্লিকে কিছুটা আড়াল করার চেষ্টা করে। মেয়েটা বিশালকে তার সঙ্গে টাইম স্পেন্ড করার জন্য অফার করে, কিন্তু বিশাল তাকে মানা করে দেয়। এরপর সে বিশালের কাছ থেকে একটা সিগারেট চেয়ে নেয়। তখনই সামনে থেকে একটা পুলিশের গাড়ি এসে থামে। তারা মেয়েটাকে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা জিজ্ঞেস করলে সে জানায় কিছুই না, শুধুমাত্র টাইম ওয়েস্ট করেছে। তখন পুলিশ টাইম ওয়েস্ট করার জন্য মেয়েটাকে পে করতে বলে। পুলিশ আর ওই মেয়েটা পূর্ব পরিচিত বুঝতে পেরে ঝামেলা এড়ানোর জন্য বিশাল তাকে কিছু না বলেই টাকা দিয়ে দেয়, আর মেয়েটা তাদের গাড়িতে করে চলে যায়। তারা চলে যেতেই বিশাল গাড়ি থেকে চার্লির মৃতদেহটা বের করে পিছনের ডিকিতে রেখে দেয়। এরপর ধাক্কা দিয়ে গাড়িটা লেকের পানির ভেতর ভাসিয়ে দেয়।
বাসায় ফিরে শাওয়ার শেষে বিশাল ঘুমন্ত আঞ্জলির দিকে তাকিয়ে থাকে। এরপর হাতে থাকা টাওয়েলে মোড়ানো চার্লির পিস্তলটা বের করে। সে ধীরে ধীরে সমস্যার পাকচক্রে আরো বেশি জড়িয়ে পড়ছে, সেটা সে ভালোই বুঝতে পারছিল। পরের দৃশ্যে আমরা দেখি বিশাল তার অফিস রুমে বসে আছে। এই সময় আসিফ আহমেদ খান পরিচয় দিয়ে ব্যাংকক পুলিশ বিভাগের একজন স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার আসে। সে আগের দিন রাতেই লেকের পানিতে ডুবে যাওয়া গাড়ির ডিকিতে পাওয়া চার্লির মার্ডারের ব্যাপারে তদন্ত করতে এসেছে। চার্লির মৃত্যুর কথা শুনে বিশাল কিছুটা অবাক হওয়ার ভান করে। অফিসার তার এবং চার্লির ভেতরের সম্পর্কটা কেমন সেটা জানতে চাইলে প্রত্যুত্তরে বিশাল বলে, ঠিক যেমন একজন সহকর্মীর সঙ্গে আরেক সহকর্মীর থাকা উচিত তেমনই ঘনিষ্ঠতা আছে। কিন্তু অফিসার জানতো যে বিশাল এবং চার্লির মধ্যে খুব ভালো বন্ধুত্ব আছে, তাই তার কাছে চার্লির ব্যাপারে জিজ্ঞেস করে। তবে বিশাল জানায় সে মাঝে মধ্যে পেরোল সাইন করে দেয়, এর বাইরে আর তাদের মধ্যে খুব একটা ঘনিষ্ঠ সম্পর্কও নেই, আর বিশালের এসব ব্যাপারে কোনো আইডিয়াও নেই। তখন হঠাৎই অফিসার বিশালকে নিজের কাছে কোনো অস্ত্র আছে সেটা জানতে চাইলে সে হেসে জানায় অ্যাড এজেন্সিতে কাজ করতে হলে অস্ত্রের নয়, কলম, পেন্সিল এবং ল্যাপটপের প্রয়োজন। এরপর অফিসার তাকে গত রাতে 7টা থেকে 12টা পর্যন্ত কোথায় ছিল সেটা জানতে চায়। বিশাল জানায় সে ওই মুহূর্তে অফিসেই ছিল। অফিসারের এমন ক্রমাগত প্রশ্ন দেখে তাকে এই মার্ডারের জন্য সন্দেহ হচ্ছে কিনা জানতে চাইলে সে জানায় অফিসারের ইনভেস্টিগেশন করার ধরনটা কিছুটা এমনই। বিশালের ফোন বেজে উঠলে তাদের মাঝে কথোপকথনে ছেদ পড়ে। রিসিভ করতেই টনি বিশালকে বলে, আমি জানি তুমি নতুন চাল ভাবছো, কিন্তু আসল চালটা তো আমার কাছেই আছে। এই সময় আমরা রোমাকেও বন্দি অবস্থায় টনির কাছে দেখতে পাই। সে পাশ থেকে নিজেকে বাঁচানোর জন্য আকুতি মিনতি করছিল। টনি বিশালকে জানায় যে সে কাল তাকে মারার পরিকল্পনা করেছিল, কিন্তু আজ সে নিজের প্রোটেকশনের জন্য একটা শিল্ড পেয়ে গেছে। বিশাল তার ভুলের জন্য ক্ষমা চায়, কিন্তু টনি তাকে কোনো রকম ছাড় দিতে নারাজ। আগামী 3 ঘন্টার ভেতরে বিশালের জীবনে যে প্রিয় মানুষগুলো রয়েছে, অর্থাৎ তার স্ত্রী, মেয়ে এবং সবাইকে মেরে ফেলার আলটিমেটাম দেয় টনি। আর তার এই কাজের প্রথম নিশানা হবে রোমা কাপুর। বিশাল রোমাকে কিছু না করার জন্য বললে টনি জানায় এই কিছু না করার জন্য তাকে মূল্য দিতে হবে 10 লাখ। সে বিশালকে 30 মিনিটের মধ্যে বাড়িতে হাজির হতে বলে ফোনটা কেটে দেয়। বিশালও তখন ক্লায়েন্টের সঙ্গে জরুরি মিটিং এর বাহানা করে অফিসারের কাছ থেকে বিদায় নিয়ে নেয়। অফিস থেকে বেরিয়ে বিশাল ব্যাংকে গিয়ে তার মেয়ের চিকিৎসার জন্য জমানো টাকাগুলো সব তুলে নেয় এবং তড়িঘড়ি করে রোমার বাসায় চলে আসে। বাসায় গিয়ে রোমাকে বন্দি অবস্থায় দেখতে পায় সে। টনি জানায় সে যেহেতু প্রমিস করেছে তাই রোমার কিছুই হতে দেয়নি সে। এরপর সে টাকা চাইলে রোমা তাকে টাকা দিতে নিষেধ করে। এতে টনি রেগে গিয়ে রোমাকে জোরে আঘাত করে। তারপর বিশালের হাতে থাকা টাকার ব্যাগটা কেড়ে নিয়ে যায়। টনি যা ডিমান্ড করেছে তা যেহেতু সে পেয়ে গেছে, বিশাল তাদেরকে ছেড়ে দিতে অনুরোধ করে। কিন্তু টনি পিস্তল দেখিয়ে বিশালকে মারতে এসে বলে তার বেঁচে থেকেই বা কি লাভ, হাতে কিছুই নেই, তার বাচ্চাও তো মরার পথে। তবে তার আগে সে রোমাকে শেষ করবে বলে পিস্তল উঁচিয়ে ধরে। বিশাল তাকে বাধা দিতে গেলে টনি ঠাট্টা করে বলে, এই ভালোবাসা না এক অদ্ভুত জিনিস, এটা মানুষকে ধ্বংস করে দেয়, জীবনের সবকিছু ছিনিয়ে নেয়, তবুও মানুষ পরিবর্তিত হয় না। ওদের ছেড়ে দিয়ে টনি সেখান থেকে চলে যায়। ওরা চলে যাওয়ার পর বিশাল রোমার হাতের বাঁধন খুলে দিতেই সে কান্নায় ভেঙে পড়ে। চোখের পানি, কণ্ঠে প্রশ্ন আর মনে হাজারটা দ্বিধা। সে বিশালের কাছে জানতে চায় তাকে মরতে না দিয়ে বিশাল তাকে বাঁচালো কেন? সে মরে গেলেই তো সবকিছু শেষ হয়ে যেত। কোন সম্পর্কের ভিত্তিতে সে সারা জীবনের সঞ্চয় ওই লোকটার হাতে তুলে দিল? বিশাল তখন জানায় সে মানবিকতার খাতিরে এমনটা করেছে। এই বলেই সে চলে যায়। বাসায় ফেরার জন্য বিশাল একটা রেলওয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। সেখানে দাঁড়িয়ে সে আঞ্জলিকে ফোন করে ঠিকই, কিন্তু কিছু বলতে গিয়েও বলতে পারে না। একরাশ শূন্যতা নিয়ে সে দাঁড়িয়ে থাকে। আবেগ, বিশ্বাস এবং সম্পর্কের দ্বিধার মধ্যে যেন আটকা পড়ে গেছে সে। এরপর সে বাড়ি গিয়ে ড্রিঙ্ক করতে শুরু করে। তখনই সেখানে আসে ওই ইনভেস্টিগেশন অফিসার। চোখে হালকা বিস্ময়, মুখে ব্যঙ্গাশ্রিত স্বরে সে বলে, প্রেমিকা খুঁজতেও এতটা সময় লাগে না যতটা সময় লেগেছে বিশালের হদিশ বের করতে। না অফিস না বাড়ি, শেষ পর্যন্ত কিনা দেখা মিলল এই বারে। এরপর সে হালকা হেসে বিশালকে বলে সে তার জন্য প্রেমিকার মতো অপেক্ষা করতে করতে যখন ক্লান্ত হয়ে গেছে, তখন পুলিশের মতো গন্ধ শুকে তাকে খুঁজে বের করেছে, শুধু একটাই কথা জানতে, সেদিন রাতে সে কোথায় ছিল। বিশাল জানায় তার জবাবও সেই একই আছে, সে অফিসেই ছিল। কিছুটা চুপ থেকে অফিসার বলে, পরের মিটিংয়ে হয় সে প্রশ্ন পাল্টিয়ে আসবে, নয়তো বিশালকে তার উত্তর পাল্টাতে হবে। চার্লির মার্ডারের পেছনে যার হাতই থাকুক না কেন সে ছাড়বে না বলে চলে যায়। রাতে বিশাল ঘুমিয়ে থাকা আঞ্জলির হাত ধরে কাঁদতে শুরু করে। ঘুম ভেঙে গেলে হঠাৎ বিশালকে এই অবস্থায় দেখে তার কি হয়েছে জানতে চাইলে বিশাল নিজেকে আর সামলাতে পারে না। ভেজা চোখে অনুশোচনার কণ্ঠে ধীরে ধীরে রোমার সঙ্গে ট্রেনে হওয়া পরিচয় এবং তারপর কি কি হয়েছে সবকিছুই খুলে বলে আঞ্জলিকে। সবকিছু শুনে রাগে ক্ষোভে আঞ্জলি বিশালকে আঘাত করতে থাকে। কেমন বাবা সে, একটা নারীর জন্য কিভাবে পারলো নিজের মেয়ের ট্রিটমেন্টের পুরো টাকা তুলে দিতে, যেখানে তাদের সন্তানের জীবন মরণ জড়িত এতে। এসব কথা বলে কান্নায় ভেঙে পড়ে আঞ্জলি।
এরপর বিশাল বাড়ি থেকে বেরিয়ে বিক্ষিপ্ত মনে এলোমেলো হাঁটছিল। তখনই হঠাৎ দোকানের ডিসপ্লেতে সাজানো কিছু ফটো ফ্রেমে একটা বাচ্চা মেয়ের ছবি তার চোখে পড়ে যায়। এই একই ছবির বাচ্চাটাকে রোমা তার মেয়ে বলে পরিচয় দিয়েছিল। বিশাল ওই বাচ্চাটা কে সেটা জানতে চাইলে ওই দোকানদার জানায় এটা একটা ইন্ডিয়ান বেবি মডেলের ছবি। সেখান থেকে বিশাল রোমার অফিসে গিয়ে তার খোঁজ করে। রিসেপশন থেকে রোমা কাপুরকে দেখালে বিশাল সেখানে একজন মধ্যবয়সী মহিলাকে দেখতে পায়। তখন সে বলে যার সাথে সে কিছুদিন আগেই অফিসে এখানে বসে কথা বলেছিল সে তার ব্যাপারে খোঁজ করছে। কথার প্রসঙ্গে বিশাল জানতে পারে সে যাকে চেনে সে রোমা কাপুর নয়, রিচা মালহোত্রা। সে মিস্টার কাপুরের টেম্পোরারি সেক্রেটারি ছিল, যে কিনা চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে। সেখান থেকে সাথে সাথেই বিশাল রোমার বাসার ঠিকানায় চলে যায়। সেখানে গিয়ে রোমা কাপুরের সঙ্গে দেখা করতে চাইলে তাকে জানানো হয় এই ফ্ল্যাটটা মিস্টার রবার্টের, যেটা 1 মাসের জন্য ভাড়া দেওয়া হলেও ইমার্জেন্সি কারণে তারা সবকিছু নিয়ে চলে গেছে। শুধু ভুলক্রমে বাচ্চার ছবির ফটো ফ্রেমটাই পড়ে থাকে। বিশাল বাসা থেকে বের হয়ে হাঁটা অবস্থায় ডক্টরের ফোন আসে। নিকির জন্য ডোনার পাওয়া গেছে এবং তাকে দ্রুত হসপিটালে এসে যাবতীয় ফর্মালিটিস পূরণ করতে বলে। বিশালের মাথায় তখন যেন আকাশ ভেঙে পড়ে। যে নিউজটা পাওয়ার জন্য সে এতদিন অধীর আগ্রহে বসেছিল আজ সেটা হাতের কাছে পেয়েও যেন হারিয়ে ফেলছিল। যে ট্রেন থেকে এই সমস্ত কিছু সূত্রপাত ঘটেছিল সেই ট্রেনেই আবার রোমাকে খুঁজতে আসে বিশাল, কারণ সে বুঝতে পারে রোমা তার নতুন শিকার এখান থেকেই খুঁজে নেবে। দিনের পর দিন প্রতিটা ট্রেন প্ল্যাটফর্মের কোনায় কোনায় তন্ন তন্নে খুঁজে চলে সে। এরপর হঠাৎই একদিন রোমার দেখাও মেলে তার। অন্য এক লোকের হাত ধরে তাকে চলে যেতে দেখে বিশাল দৌড়ে গিয়ে তাকে ধরতে যায়, কিন্তু সে ওপর থেকে নামতে নামতেই তারা বেরিয়ে যায়। দূর থেকে বন্ধ দরজার আড়ালে বাইরে বাইক নিয়ে টনিকে আসতে দেখে বিশাল। টনিকে দেখে রোমা হাসি মুখে হাত নেড়ে তার বাইকে করে চলে যায়। বিশালের সামনে ধীরে ধীরে এক ভয়ঙ্কর সত্য ধরা পড়ে। যাকে সে এত বিশ্বাস করেছে, ভালোবেসেছে, যার জন্য সে নিজের জীবনের সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে দিয়েছে, সেই রোমা কাপুর আসলে তেমন মানুষই নয় যেমনটা সে ভেবেছিল। একের পর এক ঘটনার সূত্র তার চোখের সামনে ভাসতে শুরু করে। সে বুঝে যায় রোমা শুধু একজন সাধারণ নারী নয়, সে এই পুরো খেলার সাইলেন্ট মাস্টারমাইন্ড। বিশাল হসপিটালে এসে অঞ্জলিকে ডক্টরের সঙ্গে কথা বলে সবকিছু ঠিক করে নিতে দেখে। ডক্টর চলে গেলে বিশাল অঞ্জলির কাছে এসে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায়। সাথে এটাও জানায় যে সে এতদিন যেটাকে নিজের ভুল বলে ভেবে নিয়েছিল সেটা আসলে তার বিরুদ্ধে করা এক গভীর ষড়যন্ত্র। সবকিছুই আগে থেকে পরিকল্পনা করা ছিল। তাকে শুধুমাত্র ধীরে ধীরে শিকার বানিয়ে ফাঁসানো হচ্ছিল। যেভাবেই হোক বিশাল সেই প্রতারক চক্রের কাছে পৌঁছবেই, আর যদি সে সঠিক হয়ে থাকে তবে তাদের সন্তান এই লড়াইয়ে অবশ্যই জিতবে। অঞ্জলিকে এই কথা দিয়ে বিশাল সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই সেই হোটেলটাকে, যাকে ঘিরে এত কাহিনীর জন্ম নিয়েছিল। যথারীতি রোমা তার নতুন এক সঙ্গী নিয়ে রুমে বুকিং দিতে রিসেপশনে এসেছে। ফর্ম ফিল আপ করার পর ফাঁকে রোমা দূরে থাকা তার লোকদেরকে সংকেত দিয়ে রাখে। এরপর রোমারা টপ ফ্লোরের রুমে চলে যাওয়া মাত্রই টনি সেখান থেকে একটা এক্সট্রা ডোর কার্ড নিয়ে নেয়। টনি যখন লুকিয়ে লুকিয়ে রোমার পেছন পেছন যাচ্ছিল তখনই হঠাৎ করে আড়ালে থাকা বিশাল তার সামনে চলে আসে। সে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় এবং আগে থেকে বুকিং করে রাখা রুমে গিয়ে পর্দার স্ট্যান্ডের নিচে অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে। যখনই টনি ডোর কার্ড পাঞ্চ করে ভেতরে ঢুকতে যাবে বিশাল স্ট্যান্ড দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। বিশালকে দেখে নতুন লোকটা জিজ্ঞেস করে সে কে। তখন বিশাল বলে আমি আপনার মতোই একজন শিকার। লোকটা বিশালকে টাকা পয়সা যা নেওয়ার নিয়ে চলে যেতে বলে, কিন্তু বিশাল জানায় টাকা তো এদের দরকার, যার জন্যই এরা সবকিছুর আগে থেকে প্ল্যান করে নিয়ে এখানে আসে। ট্রেনে দেখা হওয়া, নিজের মেয়ের ছবি দেখানো, নিজের পাতানো জালে ফাঁসিয়ে এই হোটেলে নিয়ে আসা, তারপর তার প্রেমিক এসে রেপ করার কাহিনী সাজিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে দেবে, আর নিজেকে দোষী মনে করে তুমি নিজের সমস্ত সঞ্চয় খোয়াবে এর পেছনে। লোকটা ভয় পেয়ে তাকে ছেড়ে দিতে অনুরোধ করে, কিন্তু বিশাল জানায় এখন এখান থেকে বের হওয়া সেফ না, কারণ হোটেলের লোকজন এদের সঙ্গে জড়িত। তারপর সে রোমার দিকে পিস্তল তাক করে জানতে চায় তার টাকা কোথায়। পাশ থেকে টনির জ্ঞান ফিরে এলে তার সঙ্গে বিশালের কথা কাটাকাটি শুরু হয়, আর সেই সুযোগে রোমার সাথে আসা লোকটা বিশালকে ধরে নিয়ে পালিয়ে যেতে চায়। বিশালের হাতে থাকা পিস্তল থেকে এলোমেলোভাবে গুলি চলতে থাকা একটা গুলি রোমার গায়ে এসে লাগে। হতভম্ব হয়ে যাওয়া বিশাল টনিকে মারার জন্য এগিয়ে আসে। টনিও তার উপর পাল্টা গুলি চালায়, তবে সেই গুলি গিয়ে লাগে অন্য একজনের গায়ে। এতে বিশাল বেঁচে যায়। এরপর শুরু হয়ে যায় তাদের দুজনের মধ্যে তীব্র মুখোমুখি সংঘর্ষ। কথায় লড়াই দ্রুত রূপ নেয় শারীরিক সংঘাতে। হোটেলের ঘরটাই যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। একটা পর্যায়ে টনির সহকারী বিশালকে ধরে ফেলতে পারে। দুজনেই তার গলায় ফাঁস দিয়ে তাকে মেরে ফেলতে চাচ্ছিল। ভাগ্যের জোরে হাতে পিস্তলের নাগাল পেয়ে বিশাল দুজনকে শুট করে নিজের প্রাণ রক্ষা করে। কিছুটা স্বাভাবিক হয়ে সে রোমার কাছে আসলে সে জানায় তার সমস্ত টাকা হোটেলের সেফে জমা রাখা আছে। পরদিন হোটেলে পুলিশ এসে ঘটনার তদন্ত করতে শুরু করে। আগের দিন রুম বুকিং করে এখানে আসা বিশাল পুলিশকে জানায় অফিসের কাজের খাতিরে তার এখানে আসা।
এখানে যখন গোলাগুলি চলছিল তখন সে নিজের কাজ করছিল। পরবর্তীতে এমন সিচুয়েশনে সে ভয়ে রুম থেকে বেরই হয়নি। পুলিশ তখন তাকে ছেড়ে দেয় এবং এই ঘটনাটা চুরি সংক্রান্ত রিপোর্ট করতে বলে কেসটা ক্লোজ করে দিতে বলে। বিশাল হোটেলের নিচে সেফে থাকা তার ব্যাগটা চাইলে পুলিশ তার আইডি কার্ড দেখতে চায়। কার্ডের সাথে ব্যাগে রাখা নেম ট্যাগে মিলিয়ে তাকে সেটা দিয়ে দেয়। হোটেল থেকে বেরিয়ে সে তার সমস্ত টাকা একসঙ্গে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর ঠিকভাবে নিকির অপারেশন সম্পন্ন হয়। নিকি সুস্থ অবস্থায় হসপিটালে বেডে শুয়েছিল। মেয়েকে সুস্থ দেখে বিশাল অনেক খুশি হয়, কিন্তু অঞ্জলির মুখোমুখি দাঁড়ানোর মতো সাহসটা তার মধ্যে ছিল না। সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই অঞ্জলি উঠে তাকে জড়িয়ে ধরে। হয়তো বিশালকে তার সমস্ত অন্যায়ের জন্য ক্ষমাও করে দেয়। আর এখানেই এই গল্পটা শেষ হয়। আসলে মানুষ আবেগের বশে মাঝে মধ্যে যে কত বড় প্রতারণার শিকার হতে পারে সেটা আজকের গল্পে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখন মানুষের যেহেতু জন্ম নিয়েছি, আবেগ তো একটু থাকবেই, তবে আমাদের সবসময় এটা খেয়াল রাখতে হবে আমাদের আবেগ যেন আমাদের বিবেকটাকে লোপ না করে দেয়। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।